ট্যাক্সেশন ইন বাংলাদেশ বইয়ের 12 হতে আয় থেকে আজকে 1 নম্বর ক্লাস। আমরা ক্লাসের শুরুতে 12 হতে মোট আয় কীভাবে নির্ণয় করতে হবে এটার নিয়মকানুন বেসিকটা জেনে নিব। তারপর আজকের ক্লাসের মধ্যে আমি একটা অঙ্কের সমাধান করব। সম্পূর্ণ ক্লাস জুড়ে আমি একটু ধীরে ধীরে আলোচনা করব যাতে সবাই বুঝতে পারো। আর এতটুকু গ্যারান্টি দিতে পারি, ধৈর্য ধরে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ক্লাস দেখলে কোনো কিছু বুঝবেন না এরকম শিক্ষার্থী পাওয়া যাবে না ইনশাল্লাহ। বারা হতে আয় দ্বারা 35 থেকে 39। শুরুতে বিবরণ টাকা টাকা। এখন উদাহরণ দিতে গিয়ে আমি বলতে চাই, ধরে নিলাম যে বাসাটা ভাড়া দিব, সেই বাসার মালিক হলাম আমি। তো তুমি ধরে নিতে পারো তুমি। এখন তুমি তোমার যে বাসাটা ভাড়া দিয়েছো, উদাহরণস্বরূপ ধরে নিলাম যে প্রতি মাসে সেই বাসা ভাড়া তুমি পেয়ে থাকো 10,000 টাকা। এই জায়গায় বাৎসরিক বা বার্ষিক ভাড়া মূল্য মাসে 10,000 টাকা, তাহলে বছরে কত টাকা হবে? কারণ এই জায়গায় তোমাকে 1 বছরের বা 12 মাসের ভাড়াটা আনতে হবে। ধরে নিলাম বার্ষিক ভাড়া মূল্য তুমি এই জায়গায় লিখলে ওই 1,20,000 টাকা। অঙ্কের মধ্যে একটা পৌরমূল্য দেওয়া থাকবে। এই বাৎসরিক ভাড়া মূল্য আর পৌরমূল্য দুইটা কম্পেয়ার করবেন। দুইটা কম্পেয়ার করে তুলনা করে যেটা দেখবেন বড় সেটাই হিসাবের মধ্যে অন্তর্ভুক্ত করবেন। ধরে নিলাম বার্ষিক ভাড়া মূল্য 1,20,000 টাকা আর পৌরমূল্য ধরে নিলাম 1 লক্ষ টাকা। তাহলে বড় কোনটা? 1,20,000 টাকা যেটা বার্ষিক ভাড়া মূল্য, ওইটাই এখানে আনবো। আর যদি পৌরমূল্যটা বড় হয় তখন পৌরমূল্যটা আমরা এই জায়গায় নিয়ে আসবো। এতটুকু ক্লিয়ার? আগের নিয়মে এই যে শূন্যতা ভাতা, এটা কিন্তু অনুমোদনযোগ্য খরচের মধ্যে এই জায়গায় বসানো হতো, কিন্তু নতুন নিয়মে শূন্যতা ভাতা এখানেই ভাড়ামূল্য থেকে মাইনাস করা হয়। প্রশ্ন হচ্ছে শূন্যতা ভাতা কি? মনে করো আমার যে বাসাটা, এটা তো আমি ভাড়া দিয়ে থাকি। তো দেখা গেছে 1 মাস কোনো ভাড়াটিয়া থাকে নাই, বা 1 মাস আমি ভাড়া দেই নাই, অথবা 2 মাস আমার বাসাটা খালি ছিল, আমি ভাড়া দেই নাই। তো ভাড়া যেহেতু দেই নাই, তাহলে তো এখান থেকে কোনো আয় হওয়ার কোনো সম্ভাবনা নাই। তো আয় হওয়ার যেহেতু কোনো সম্ভাবনা নেই, সুতরাং এটা তো 12 মাসেরই আয়, তাই না? তো যেহেতু 1 মাস বা 2 মাস কোনো ভাড়াটিয়াই থাকে নাই, তখন ওই মাসের টাকাটা তো আমাকে মাইনাস করতেই হবে। তাহলে নতুন নিয়ম অনুযায়ী শূন্যতা ভাতা, এটাকে বলা হয় শূন্যতা ভাতা, মানে যতদিন যত মাস বাসাটি খালি ছিল সেটা টাকাটা এখানে মাইনাস করে ফাইনালি টাকাটা 3 নম্বর করে নিয়ে নেবেন এই করে। তাহলে মোট ভাড়া মূল্য এখানে যে টাকাটা হবে সেটা। আমরা একটু পরে সবকিছু ক্লিয়ারলি বুঝতে পারবো। আমরা একটা অঙ্কের সমাধান করব। এখন আমি আমার বাসা ভাড়া দিয়ে যেই পরিমাণ আয় করলাম, এই টোটাল আয়ের উপরেই কি আমাকে সরকারকে কর দিতে হবে, নাকি এখানে আমার জন্য আরো কিছু ছাড় থাকতে পারে? অবশ্যই আমার জন্য আরো কিছু ছাড় থাকতে পারে। কিভাবে? যেমন এই বাসাটা ভাড়া দিতে গিয়ে আমারও তো কিছু ব্যয় হয়েছে, সরকারের তো উচিত সেই ব্যয়সমূহ দেখা। সেই ব্যয়ের উপরে ভিত্তি করে কিছু টাকা ছাড় দেওয়া প্রয়োজন। তো এই জন্য সরকার আমাকে নতুন কিছু নিয়ম কানুন এখানে বলে দিয়েছে যে নিচের যে ব্যয়সমূহ এগুলা তোমার জন্য অনুমোদনযোগ্য। তুমি চাইলে, হ্যাঁ, তুমি তোমার আয় থেকে এই ব্যয়গুলা মাইনাস করে দাও। তোমার বাৎসরিক যে ভাড়া থেকে এই ভাড়া আদায় করতে গিয়ে তোমারও তো অনেক ব্যয় আছে, তুমি এই ব্যয়টা মাইনাস করে দাও। তখন আমি এখানে কি মাইনাস করতে পারি? শুরুতে মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচ। এই মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচ, এটা এই যে মোট ভাড়া মূল্য, এই ভাড়া মূল্য এর মোট ভাড়া মূল্য যেটা, এটা 25% এই জায়গায় নিয়ে আসতে হবে, মানে 25% ছাড়। এমনিতেই এটা ব্যয় হিসাবে তুমি দেখাতে পারো। মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচ কত?
25%, মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচ 25%, এমনিতে আমাকে এখানে মাইনাস করতে হবে। তারপর আমি ভূমি উন্নয়ন করে টাকাটা আমি মাইনাস করতে পারি, এই জন্য এটা অনুমোদনযোগ্য বলতে তুমি তোমার আয় থেকে এই ব্যয়সমূহ মাইনাস করতে পারো, এটার অনুমোদন তোমাকে দেওয়া হলো, এই জন্য এটাকে বলা হয় অনুমোদনযোগ্য খরচ। আমি ভূমির খাজনা মাইনাস করতে পারি, আমি গৃহ নির্মাণ ঋণের সুদ মাইনাস করতে পারি, আমি বিমা প্রিমিয়াম মাইনাস করতে পারি, পৌর কর মাইনাস করতে পারি, অগ্নি বিমা প্রিমিয়াম মাইনাস করতে পারি, এর বাহিরেও আছে। তো এই ব্যয়সমূহ যোগ করে নিলাম, উপরের যে আয় বাড়া মূল্য ছিল এটা থেকে এখন এই ব্যয়গুলো মাইনাস করে দিয়ে অবশিষ্ট যে টাকাটা থাকবে এটাই বাড়া হতে মোটায়, এইটার উপরেই আমি ট্যাক্স দিব বা সরকারকে কর দিব। আমি বুঝাতে পারলাম কিনা? এটাই হলো নিয়ম। তারপর অঙ্কের সমাধানের জন্য আরও কিছু বিষয় তোমার জানা প্রয়োজন। এখানে মেরামত রক্ষণাবেক্ষণ খরচ 25%। যদি তুমি আবাসিক উদ্দেশ্যে কাউকে বসবাসের জন্য বাসা ভাড়াটা দিয়ে থাকো, তখন 25% হচ্ছে মেরামত রক্ষণাবেক্ষণ খরচ। কিন্তু তোমার বাসাটা যদি কাউকে ব্যবসা করার জন্য, প্রাতিষ্ঠানিক কোনো কাজের জন্য ভাড়াটা দিয়ে থাকো, তখন তোমাকে এখানে মেরামত রক্ষণাবেক্ষণ খরচ 30% নিয়ে আসতে হবে, 30% নিয়ে আসতে হবে। আচ্ছা, যাই হোক, তো এই হচ্ছে ভাড়া হতে মোটাইয়ের নিয়ম। তারপর আরেকটা কথা, এই যে মেরামত রক্ষণাবেক্ষণ খরচ, উনি যে বাসাটা মেরামত করেছেন বা রক্ষণাবেক্ষণ করবেন এটার উপরেই 25%। তবে মেরামত রক্ষণাবেক্ষণ খরচ 25% আনার পরেও তোমার অঙ্কের মধ্যে এমন কিছু হিসাব অতিরিক্ত দেওয়া থাকতে পারে যেগুলো তোমাকে মেরামত রক্ষণাবেক্ষণ খরচ আনা হয়ে গেছে এগুলার আনার প্রয়োজন নেই, কারণ এগুলো মেরামত রক্ষণাবেক্ষণ খরচের মধ্যে অলরেডি অন্তর্ভুক্ত আছে। বোঝাতে পেরেছি? মেরামত রক্ষণাবেক্ষণ খরচের অন্তর্ভুক্ত, যেমন তোমার প্রশ্নের মধ্যে মেরামত আছে, এটা কি তোমার আনার প্রয়োজন আছে? না, কারণ এমনিতেই তো তুমি 25% নিয়ে আসতেছো, তো এটা আনার প্রয়োজন নেই। আমি একটু পরে বুঝাবো। আদায় খরচ মানে ভাড়া আদায় খরচ যেটা, এটা আনার প্রয়োজন নেই। দারোয়ানের বেতন এটাও মেরামত রক্ষণাবেক্ষণ খরচের মধ্যে পড়ে। আপাতত আমি এখানে 3টা লিখে দিলাম। ওকে, এখন অঙ্কের সমাধান করতে হবে। ক্লাসটা একেবারে ফুল স্ক্রিন করে দেখো যাতে দেখতে বুঝতে কোনো অসুবিধা না হয়। জনাব শাহজাহান এর উত্তরায় একটি বাড়ি আছে, বাড়িটির অর্ধেক মাসিক 40,000 টাকায় ভাড়া দেওয়া হয় এবং অপর অর্ধাংশে তিনি নিজে বাস করেন। বাড়িটির পৌরমূল্য 6,50,000 টাকা। ওই বছর বাড়িটির খরচ ছিল নিম্নরূপ: ভূমি উন্নয়ন কর 10,000 টাকা, মেরামত খরচ 30,000 টাকা, বাড়িটি 2 মাস খালি ছিল। জনাব শাহজাহানের 2022-23 আয় বর্ষে ভাড়া হতে আয় নির্ণয় করো। লক্ষ্য করো, জনাব শাহজাহানের উত্তরায় একটি বাড়ি আছে, বাড়িটির অর্ধেক মাসিক 40,000 টাকায় ভাড়া দেওয়া হয়, তাহলে বাকি অর্ধাংশে তিনি নিজেই বসবাস করেন। যদি এরকম বলা হতো যে সম্পূর্ণ বাড়ি তিনি মাসিক 40,000 টাকায় ভাড়া দিয়েছেন, এরকম যদি হতো, তখন এই প্রত্যেকটা ব্যয়ের টাকাকে 2 দ্বারা ভাগ করার প্রয়োজন ছিল না। ব্যয় এখানে একটাই আছে, ভূমি উন্নয়ন কর, এটাকে 2 দ্বারা ভাগ করার প্রয়োজন হতো না। ভূমি উন্নয়ন কর এটা কিন্তু সম্পূর্ণ বাড়ির জন্য, অর্ধেকে তিনি নিজে বসবাস করেন, অর্ধেক ভাড়া দিয়েছেন। আমার তো প্রয়োজন কি পরিমাণ ভাড়া দিয়েছেন ওইটার হিসাবটা, এই জন্য সম্পূর্ণ বাড়ি 2টি ভাগে বিভক্ত হয়ে গেল, একটা অর্ধেক নিজের জন্য, অর্ধেক ভাড়াটিয়ার জন্য। তখন যাবতীয় ব্যয়কে 2 দ্বারা ভাগ করতে হয়। কিন্তু এই যে মেরামত আছে, মেরামত খরচ, এটা আলাদা করে আমার অঙ্কের মধ্যে আনার কোনো প্রয়োজন নেই। কেন? কারণ এটা মেরামত রক্ষণাবেক্ষণ খরচের যে 25% আমি নিয়ে আসবো, ওইখানে এটা অন্তর্ভুক্ত থাকবে। এখন যে তথ্যটা, মাসিক ভাড়া 40,000, পৌরমূল্য 6,50,000, ভূমি উন্নয়ন কর একটাই ব্যয় আছে এখানে 10,000 টাকা, আর বাড়িটি 2 মাস খালি ছিল, এটা হলো শূন্যতা ভাতা। তো ভাড়া হতে আয় নির্ণয় করো। ওকে, এই যে লক্ষ্য করো, এই ক্লাস তোমরা একেবারে ফুল স্ক্রিন করো যাতে দেখতে কোনো অসুবিধা না হয়। করদাতার নাম জনাব শাহজাহান, আবাসিক মর্যাদা এগুলো, আচ্ছা যাই হোক, এগুলা লেখার প্রয়োজন নেই। আয় বর্ষ 2022-23 লিখা আছে, তাহলে কর বর্ষ এই 23 থেকে 23-24।
বাড়া হতে আয় নির্ণয়। এখন বাড়া হতে আয় ধারা হচ্ছে 35 থেকে 39, বাড়া দেওয়া অংশ হতে আয় শুরুতে বার্ষিক বাড়া মূল্য। মাসে বাড়া ছিল 40,000 টাকা, তাহলে 12 মাসে 4,80,000 টাকা। পৌরমূল্য ছিল 6,50,000, এটা কিন্তু সম্পূর্ণ বাড়ির জন্য। অর্ধেকে তিনি নিজে বসবাস করেন, অর্ধেক ভাড়া দিয়েছেন, এই জন্য দুটি ভাগে বিভক্ত হয়ে গেল সম্পূর্ণ বাড়ি। এই জন্য পৌরমূল্যের জন্য 2 দ্বারা ভাগ করে 3,85,000 টাকা, মানে এই 6,50,000কে 2 দ্বারা ভাগ করে 3,25,000 টাকা এখানে আনা হলো। দুইটার মধ্যে তুলনা করো, বার্ষিক মূল্য যেটি বড়, তুলনা করলে দেখা গেছে 4,80,000 টাকা এটাই বড়, সুতরাং এটাই আমি হিসাবে অন্তর্ভুক্ত করে দিলাম। এখন আমাকে ওই যে বাড়িটি 2 মাস খালি ছিল শূন্যতা ভাতা মাইনাস করার জন্য এই যে 4,80,000 টাকা, এইটাকে আমি 12 দিয়ে ভাগ করলে 1 মাসের টাকা পাবো। 4,80,000 টাকা এই বাৎসরিক ভাড়া যেটা হিসাবে অন্তর্ভুক্ত হয়েছে, এটাকে আমি 12 দিয়ে ভাগ করলে 1 মাসের টাকা পাবো। তো 1 মাসের টাকাকে যদি আবার 2 দ্বারা গুণ করি, তখন 2 মাসের টাকা হবে 80,000 টাকা। 2 মাসের 80,000 টাকা কেন? কারণ শূন্যতা ভাতা কোনো ভাড়াটিয়া থাকে নাই, সুতরাং মোট ভাড়া থেকে 4,80,000 থেকে 80,000 বাদ দিয়ে এটা হলো মোট ভাড়া মূল্য 4 লক্ষ টাকা। এখন যে ব্যয়সমূহ মাইনাস করতে হবে, অনুমোদনযোগ্য ব্যয়, মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচ এই 4 লক্ষ টাকার 25%, 1 লক্ষ টাকা। তারপর এখানে তোমরা বলতে পারো যে ব্যয়ের মধ্যে তো ভূমি উন্নয়ন কর আছে, তারপরে মেরামত খরচ 30,000 টাকা আছে। এখন মেরামত খরচ কিন্তু মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচের মধ্যে অলরেডি অন্তর্ভুক্ত হয়ে গেছে। এই মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচ যেটা মোট ভাড়া মূল্য এর 25% নিয়ে আসছি, অলরেডি এটা অন্তর্ভুক্ত হয়ে গেছে, এটা আলাদা করে তোমার আনার প্রয়োজন নেই। এরকমভাবে তুমি ভাড়া আদায় খরচ, তারপর দারোয়ানের খরচ, এগুলো তুমি কখনো আনবে না। তারপর ভূমি উন্নয়ন কর 10,000 ছিল, এটাকে 2 দ্বারা ভাগ করে 5,000 নিয়ে আসো, এই দুইটা যোগ করলে 1,05,000। 4 লক্ষ টাকা থেকে 1,05,000 মাইনাস করে দিলে 2,95,000। অবশেষে তুমি এই 4 লক্ষ টাকা থেকে 2,95,000 টাকা যেটা, এই 2 লক্ষ আবাসিক অংশ হতে সম্পূর্ণ অকরদার্য, তো এখানে কোনো অকরদার্য হবে না, ভাড়া হতে মোটা এই 2,95,000 টাকাই থাকবে। তারপর তুমি ধারাবাহিক ক্লাসগুলো দেখো, না বোঝার কোনো কারণ নেই। আর এই যে অঙ্কগুলোর সমাধান বুঝিয়ে দিচ্ছে, এগুলোর ভিতর থেকেই তোমার পরীক্ষায় থাকবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যে প্রত্যেকটা খাতের যতটা ক্লাস আমার ড্রাইভে দেওয়া থাকবে, তুমি ধারাবাহিক দেখে নিলেই এর ভিতর থেকেই কমন পাবে। তবে এগুলো ভালোভাবে তোমাকে আয়ত্ত করতে হবে। সরাসরি কমন পড়বে এরকম না, এই নিয়মগুলো থাকবে, তথ্যগুলো দেওয়া থাকবে, তবে এই সংখ্যাগুলোর মধ্যে মিল নাও থাকতে পারে, তবে নিয়ম এই নিয়মেই থাকবে।